আসসালামু আলাইকুম। টপ এন্ড টি-20তে আফিফ হোসাইন ধ্রুব 92 গড়ে ব্যাটিং করেছেন। গড়ের দিক থেকে তার ধারের কাছে আসলে কেউ নাই। কিন্তু পরিসংখ্যান সবসময় আপনাকে 100% সঠিক ইনফরমেশনটা দেবে না। এক্ষেত্রে ম্যাচ বিশ্লেষণ করাটা, ইম্প্যাক্টের বিশ্লেষণ করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আফিফ মোট 4টা ইনিংস খেলেছেন, যে 4টে ইনিংসের মধ্যে 2টা ইনিংস আমি বলবো যে তিনি স্যাটিসফাই করার মতো ব্যাটিং করেছেন। আবার 2টা ইনিংসে তার ব্যাটিংয়ের বেশ কিছু ল্যাকিংয়ের জায়গা দেখা গেছে, যেটা সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় নোটিস করার মতো। আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু একটা লম্বা সময় ন্যাশনাল টিমে ক্যারি করা হয়েছে। এখন যদি তাকে ন্যাশনাল টিমে ব্যাক করতে হয় তাহলে বেশ কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেই কিন্তু আলটিমেটলি ব্যাক করতে হবে। এখন সেই এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করার জায়গাটাতে আফিফ আসলে কতটুকু স্যাটিসফাই করতে পারবেন সিলেক্টরদেরকে, কিংবা ক্রিকেট প্রেমী যারা আছেন, ক্রিকেট নিয়ে যারা কাজ করেন তাদেরকে কতটুকু স্যাটিসফাই করতে পারবেন, সেই জায়গায় একটা ব্যাখ্যার জায়গা কিন্তু অবশ্যই আছে, বা একটা ব্যাখ্যার জায়গা নিয়ে আলোচনা হতে পারে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টপ এন্ড টি-20তে আফিফ হোসেন ধ্রুব এগেইনস্ট দ্য পেস বোলার্স তার স্ট্রাইক রেটের জায়গাটা খেয়াল করে দেখেন 130-এর কাছাকাছি। অন্যদিকে এগেইনস্ট দ্য স্পিনার্স তার স্ট্রাইক রেটটা কিন্তু 120-এরও নিচে। স্পিনারদের এগেইনস্টে আফিফকে স্ট্রাগল করতে দেখা গেছে। বিশেষ করে আমি যে দুটো ইনিংসের কথা বলছিলাম, যে রান করেছেন ঠিকই, কিন্তু আসলে সত্যিকারের অর্থে তিনি খুব বেশি ডিমান্ড ফুলফিল করতে পেরেছেন কিনা। হ্যাঁ, কন্ডিশন ডিফিকাল্ট ছিল, টিমের অন্যান্য ব্যাটসম্যানরা কলাপস করেছিলেন একটা ম্যাচে, যেদিন খুব সম্ভবত 42 করলেন, আরেকদিন আফিফ 41 করলেন, যেদিন আফিফের কাছে এক্সেলারেশন করার সুযোগ ছিল। এই দুইটা ইনিংসকে নিয়ে যদি আমি পার্টিকুলারলি একটু কথা বলতে চাই, তাহলে এগেইনস্ট দ্য স্পিনার্স আমার সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা লেগেছে আফিফের একটা স্ট্রাগলিংয়ের জায়গাটা, যে এগেইনস্ট দ্য স্পিনার এগেইনস্টে তিনি যেভাবে স্ট্রাগল করেছেন, যে বলগুলো তাকে সামনে দেওয়া হয়েছে, আফিফ ওয়াজ ভেরি গুড অ্যাট প্লেইং দ্য সুইপস অ্যান্ড দ্য রিভার্স সুইপস। যদিও একটা ম্যাচে তিনি রিভার্স সুইপ করতে গিয়ে আসলে আউট হয়ে গিয়েছিলেন, তার সামনের পাটা ফসকে গিয়েছিল, সামনের পাটা তিনি ঠিকঠাক মতো প্লেস করতে পারেন নাই, কিন্তু যে বলগুলো সামনে করা হয়েছে সেগুলোতে ভালো সুইপ বা রিভার্স সুইপ করেছেন। কিন্তু সত্যিকারের অর্থে যে বলগুলো একটু দূরে করা হয়েছে, একটু গুড লেন্থের জায়গাটা কিংবা একটু শর্ট অফ গুড লেন্থের জায়গাটা, ওই ধরনের বলগুলোতে আফিফের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা কম দেখা গেছে এই টপ এন্ড টি-20তে। আমি আবারও বলছি যে আফিফকে একটা দীর্ঘ সময় কিন্তু ন্যাশনাল টিমে ক্যারি করা হয়েছে। সো এখন যদি তাকে কামব্যাক করতে হয়, তাকে অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট হয়ে আসলে কামব্যাক করা উচিত, বা তাকে ন্যাশনাল টিমে আরও পরিশীলিত হয়ে কামব্যাকটা করা উচিত। তো আমার কাছে এই টপ এন্ড টি-20তে যে বিষয়টা মনে হয়েছে, আপনি শুধুমাত্র স্পিনারদের কথা বলবো না, পেসারদের ক্ষেত্রে যদি বলি যে একটু পেছনের লেন্থের যে বলগুলো, সেই পেছনের লেন্থের বলগুলোতে আফিফ হোসেন ধ্রুবর বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটা কম দেখা গেছে, এবং কিছু কিছু ম্যাচে, বিশেষ করে 2টা ম্যাচে তার এই জায়গাটা স্ট্রাগলিংটা বেশ চোখে পড়ার মতো ছিল। অনেকে হয়তো বা স্কোর কার্ড দেখে বলবেন, স্কোর কার্ড দেখে মন্তব্য করবেন, স্কোর কার্ড দেখে ইভালুয়েট করতে চাইবেন বা বলবেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা ম্যাচে আফিফের ব্যাটিংটা দেখেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার কাছে মনে হয়েছে 2টা ম্যাচে, যেটা প্রথম যে ম্যাচটা আফিফ খেলেছিলেন ওই ম্যাচটাতে তার ব্যাটিংটা ভালো লেগেছিল, সর্বশেষ ম্যাচটাতে তার ব্যাটিংটা ভালো লেগেছে, ঠিক আছে। কিন্তু মাঝখানের 2টা ম্যাচে কিছু কিছু জায়গায় তাকে স্ট্রাগল করতে দেখা গেছে এত বেশিভাবে, যেটা আমার কাছে মনে হয়েছে যে স্টিল ওয়েজ টু গো, যে তাকে আপনি ন্যাশনাল টিমের জন্য চিন্তা করবেন। এটা আমি কেন বলছি, কারণ বিষয়টা যদি এরকম হতো যে তিনি অনেক দিন পর প্রত্যাবর্তন করছেন, কিংবা ন্যাশনাল টিমে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় নাই, অথবা নতুন প্লেয়ার যাকে আপনি ন্যাশনাল টিমে এখন ওইভাবে একটু দেখতে চান, দেন দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আফিফ এমন একজন প্লেয়ার যাকে কিন্তু আসলে অনেকদিন সুযোগ দেওয়া হয়েছে, এবং এখন যে পজিশনটায় তিনি ব্যাটিং করছেন, 4 নম্বর পজিশন, এই পজিশনটা আরেকটু তাকে দেখাটা খুব গুরুত্বপূর্ণ, আরেকটু দেখা উচিত। হ্যাঁ, নট আউট ছিলেন ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে, নট আউট থাকছেন, সেই জায়গাটাও এটা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি হতে পারে, যে তিনি নট আউট থেকে একটা পোর্শন থেকে তিনি ডিপ ব্যাটিং করাটা এনশিওর করার চেষ্টা করছেন। কিন্তু যখন কোনো একজন ব্যাটসম্যান ডিপ ব্যাটিং করাটা এনশিওর করতে চান, এটাও মেক শিওর করতে হয় ওই পাশের ব্যাটসম্যানের উপর যাতে প্রেশারটা না পড়ে, এবং সেই সঙ্গে ওই পাশের যে ব্যাটসম্যান থাকছেন তাদের স্ট্র্যাটেজির জায়গাটা বা তাদের কাছ থেকে ফ্লারিশিংয়ের জায়গাটা অনেক বেশি প্রয়োজন। ওই 2টা ম্যাচে আমার কাছে মনে হয়েছে ওই জায়গা থেকে ফ্লারিশিংটা আসলে খুব বেশি মাত্রায় হয় নাই, এবং ভাইস ভার্সা পুরো জায়গাটাতে, এবং আফিফের স্পিনার এগেনস্টও স্ট্রাগলিংটা আসলে দেখা গেছে। সো আলটিমেটলি আবারও বলবো যে আফিফ ব্যাটেড ওয়েল, ডেফিনেটলি 92 গড়ে ব্যাটিং করা ইটস নট আ ম্যাটার অফ জোক, কিন্তু পরিসংখ্যান সবসময় আপনাকে সঠিক ইনফরমেশনটাও দেয় না।
এই জায়গাটা ব্যাটিং বিশ্লেষণ বা ইনিংসটাকে বিল্ড আপ করা কিংবা ইনিংসের স্ট্রাগলিং পয়েন্টগুলো সেগুলো দেখাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আফিফ এই টপ এন্ড টি-20 সিরিজে 50% মার্ক পাবেন। দুটা ম্যাচে ব্যাটিং পছন্দ হয়েছে আমার কাছে, দুটা ম্যাচে ব্যাটিং পছন্দ হয় নাই। সো আউট অফ 100 আমার কাছে মনে হয় যে 50% মার্ক আফিফ পাবেন। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।